কোটি মানুষেরই বলছি, আমরা এই খুলনা বিভাগের মানুষ আমরা বলছি না প্রতিনিয়ত, আমাদের যারা মুরব্বী তারা বলছেন না যে বাংলাদেশ স্বাধীনের পর কিংবা 50 বছরে এইরকম গরম কিংবা শীতকালে বলেন এইরকম শীত আমরা কখনো অনুভব করিনি। এর কারণটি কি? এর কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। হ্যাঁ, জলবায়ু পরিবর্তন শুধুমাত্র বাংলাদেশে সাধিত হচ্ছে তা নয়, সারা পৃথিবীতেই জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং তার কুফল তারা অনেক বেশি কার্বন নিঃসরণ করে, তাদের ওখানে কলকারখানা বেশি, তাদের ওখানে পাওয়ার প্ল্যান্ট বেশি, তাদের ওখানে গাড়ি ঘোড়া বেশি, সেখানে তার কার্বন নিঃসরণ তাদের বেশি হয়। সেই কারণে উত্তর মেরু দক্ষিণ মেরুর বরফ গলে যাচ্ছে, হিমালয় পর্বতের বরফ গলে যাচ্ছে এবং পানির উচ্চতা বাড়ছে এবং আলটিমেটলি ভূপৃষ্ঠ সমুদ্রগর্ভে হারিয়ে যাচ্ছে, যে আশঙ্কা করা হচ্ছে এমনকি আমাদের যশোরও একটি অংশ আগামী 30 বছর পর বঙ্গোপসাগরে অংশ পেয়ে যেতে পারে। তো আজকে আমাদের এই বিভাগের যে ভূপ্রকৃতি পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হচ্ছে এই ফারাক্কা বাঁধ। ফারাক্কা বাঁধটি ভারত কেন তৈরি করে? ভারত যে উদ্দেশ্যে ফারাক্কা বাঁধ তৈরি করেছে, অর্থাৎ যেই কথাটি বলে তারা ফারাক্কা বাঁধের কার্যক্রম শুরু করেছে, ভারতের বর্তমান সরকার কিংবা পূর্বোত্তর কোন সরকার কি বলতে পারবে যাদের উদ্দেশ্য সফল হয়েছে? ভারত বলেছে যে তাদের ভাগীরথী নদীর নাব্যতা কমে গেছে, তারা গঙ্গার পানি দিয়ে সেখানে নাব্যতা বাড়াবে এবং ভারত বলেছিল যে তাদের কলকাতা বন্দর, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর এই অঞ্চলে, আপনারা জানেন অখণ্ড ভারতীয় উপমহাদেশের প্রথমতম বন্দর এক সময়, সেই বন্দরের নাব্যতা কমে যাওয়ার কারণে বড় দৈর্ঘ্যের ও বড় গভীরতার চলাচলকারী জাহাজ এখানে ভিড়তে পারে না, সেই কারণে তারা এই ফারাক্কা বাঁধ চালু করতে চায়। আজ এত বছর পরেও তো ভাগীরথী নদীর নাব্যতা বৃদ্ধি পায়। আজ এত বছর পরেও তো বড় দৈর্ঘ্য কিংবা বড় গভীরতার জাহাজ কলকাতা বন্দরে ফেরে না। এই সংকট থেকে উত্তরণের জন্য কয়েক বছর পর তাদেরকে আবারও নতুন করে হলদিয়াতে বন্দর তৈরি করতে হয়েছে। আপনি আমি ফারাক্কা দিবসে তাৎপর্য নিয়ে কথা বলছি, মনে হতে পারে রাজনৈতিক কারণে আমরা হয়তো বা ভারত বিরোধিতার জন্য এই কথাটি তুলেছি ফারাক্কা বাঁধের ব্যাপারে। আপনারা নিশ্চয়ই নীতিশ কুমারের নাম সকলে শুনেছেন, বিহারের মুখ্যমন্ত্রী। বলা হয় যে উনি অত্যন্ত নাকি সৎ জীবনযাপন করেন, একটি আলোচনা ছিল সৎ জীবনযাপন করেন, উনি ওনার মধ্যে একটি গণমুখী চরিত্র রয়েছে। যদিও ওনার সমালোচকরা বলেন যে প্রধান মুখ্যমন্ত্রী আসন ধরে রাখবার জন্য উনি ক্ষণে ক্ষণে তার নীতি এবং আদর্শের পরিবর্তন করতে পারেন, কখনো কংগ্রেসের সাথে, কখনো বিজেপির সাথে, কখনো লালু প্রসাদের সাথে মিলে উনি যে কোনো জায়গায় তার মুখ্যমন্ত্রী চেয়ারটি ধরে রাখেন। কিন্তু তারপরেও নরেন্দ্র মোদীর পরিবর্তে ভবিষ্যতে অখণ্ড ভারতে প্রধানমন্ত্রী হবার মতো যোগ্যতা সম্পন্ন যে কয়েকজনের নাম আলোচিত হয়, তার মধ্যে নীতিশ কুমার প্রথম দিকে। সেই নীতিশ কুমার 2017 সালে বলেছেন ফারাক্কা বাঁধের কারণে বিহারের মানুষের যে দুঃখ এবং কষ্ট, তার স্থায়ী সমাধান যদি করতে হয় তাহলে এই ফারাক্কা বাঁধ ভেঙে ফেলা ছাড়া কোনো গত্যন্তর নয়। ফারাক্কা বাঁধের এই কুফল শুধু আপনি আমি ভোগ করছি না, অর্থাৎ বাংলাদেশের মানুষ ভোগ করছে না, বিহার কিংবা পশ্চিমবঙ্গের একটা বিস্তৃত জনপদ তারা এই কুফলটা ভোগ করছে। কিন্তু আপনারা জানেন এই বৃহৎ ভারতবর্ষে বিহার কিংবা পশ্চিমবঙ্গ তো কিছু না হলে অবহেলিত। এই অঞ্চল বাঙালি অধ্যুষিত অঞ্চল, এই অঞ্চল তো তাদের সামগ্রিক ভারতবর্ষে উন্নয়নের সাথে তো তাল মিলিয়ে চলতে পারেনি, কারণ দিল্লি যারা শাসন করেন তাদের নেক নজর থেকে এই বিহার কিংবা পশ্চিমবঙ্গ দীর্ঘদিন যাবত বঞ্চিত হয়েছে। যারা রাজনীতিতে সচেতন মানুষ, তারা পত্রপত্রিকার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটি জানবার এবং বুঝবার সুযোগ হয়েছে। সেই কারণে বিহারের মানুষ কষ্ট পেল কি পেল না, সেখানে বন্যায় ফসল হানি হলো কিনা, মানুষের ঘর বাড়ি ভাঙলো কিনা,
কিংবা পশ্চিমবঙ্গের মানুষ কষ্ট পেল কিনা, এটা নয়াদিল্লি যারা শাসন করে এটি তাদের কাছে খুব গুরুত্ব পায়নি। সামগ্রিকভাবে তাদের কাছে গুরুত্বপূর্ণ ফারাক্কা ব্যারেজ এই কারণে, যে কথাটি মূল প্রবন্ধ তিনি উপস্থাপন করেছেন, তিনি বলেছেন এই ফারাক্কা ব্যারেজ শুধুমাত্র একটি বাঁধ নয়, এটি একদিকে সড়ক সেতু, আরেকদিকে রেল সেতু হিসেবে ব্যবহৃত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হচ্ছে ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে, ওই 7টি রাজ্যকে ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযোগ করেছে এই ফারাক্কা ব্যারেজ। এটি তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। 2-3টে অবহেলিত রাজ্যের মানুষ কষ্ট পেল কি পেল না সেটি তাদের কাছে খুব বেশি বিবেচনার বিষয় নেই। সেখানে আরেকটি দেশ, একটি গরিব দেশ, একটি বঞ্চিত দেশ, সেই দেশের মানুষ বাঁচল কি বলল এই বিষয়ে তাদের ভাববার কোনো সুযোগ নেই। তাহলে ভাববে কি? ভাববে কে? এটি শিখিয়ে গেছেন, এটি দেখিয়ে দিয়ে গেছেন মৌলানা আব্দুল হামিদ খান। ভাববে জনগণ, এই সরকার ভাববে না। সরকারের পরিবর্তন হলেও সেই সরকারও যে ভাববে তারও কোনো নিশ্চয়তা নেই, যদি না বাংলাদেশের জনগণ এটি নিয়ে না ভাবে। আপনাকে আমাকে ভাবতে হবে এই সংকটের উত্তরও দেব কিভাবে। আমরা আজকে এখানে যারা রাজনৈতিক কারণে যারা আমরা এখানে এসেছি, রাজনৈতিক কারণে প্রতিনিয়ত শেখ হাসিনা অত্যাচার, নিপীড়ন, জুলুম, নির্যাতন সহ্য করেও আমরা রাজনীতির পথ ছেড়ে যাইনি। তাদের রাজনীতি করবার কারণ কি? এই প্রশ্নের উত্তর আপনাকে নিজেকে খুঁজতে হবে। আমরা কেন রাজনীতি করি? আমরা কি রাজনীতি করি? আমার ছাত্র দলের ছেলেরা কি রাজনীতি করে? ছাত্র লীগের মতো ক্ষমতায় থাকাকালীন সময়ে ক্যাম্পাস দখল করে অস্ত্র এবং মাদকের ব্যবসা করবে আর ছাত্রী বোনদেরকে লাঞ্ছিত করবে সেই কারণে? আবার যুব দলের ভাইরা কি রাজনীতি করে এই কারণে যে ক্ষমতায় এসে যুবলীগের মতো টেন্ডারবাজি করবে সেই কারণে? আমার বিএনপি নেতা করবে তাকে রাজনীতি করে এই কারণে? আওয়ামী লীগের মতো বাংলাদেশ খেয়ে ফেলবার জন্য? নিশ্চয়ই নয়। আমরা রাজনীতি করি মানুষের জীবন মান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবার, আর সেই কারণেই রাষ্ট্র ক্ষমতায় না থাকবার পরেও মানুষের আপদ বিপদে, মানুষের সুখে দুঃখে জিয়াউর রহমানের আদর্শ এবং আমাদের প্রয়াত নেতা নজরুল ইসলামের শিক্ষা কাজে লাগিয়ে আমরা মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। এটি আমাদের শক্তির চাহিদা। প্রিয় সাথী ও সহযোদ্ধা বৃন্দ, আজকে তাই ফারাক্কা দিবসের তাৎপর্য এখানে আপনাকে আমাকে দেশের চাহিদাটা উপলব্ধি করতে হবে। দেশের চাহিদা তখনই আপনি উপলব্ধি করবেন যখন আপনার মধ্যে দেশ প্রেম থাকবে। বরাবরই আমরা শুনে এসেছি, বরাবর আমরা পড়ে এসেছি, দেশপ্রেম সবচেয়ে বেশি নাকি থাকে তরুণ এবং যুবকদের।